জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায়। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস বিষয় থেকে তৃতীয় অধ্যায়, যে বিজয়নগর বাহমনীয় বাংলা সাম্রাজ্য আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কি কি প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা তোমাদের এই ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, চতুর্দশ শতক নাগাদ দিল্লির অধীনতা থেকে ছিন্ন করে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটি স্বাধীন রাজ্যের নাম কি? উত্তর হবে বিজয়নগর। এটা চিহ্ন নয়, ছিন্ন করে একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, তার নাম হলো বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন আরো কিছু তথ্য আছে এর সঙ্গে। এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মনে রাখবে 1336 খ্রিস্টাব্দে। এর রাজধানীর নাম ছিল হাম্পি। একেই কর্ণাটকের সাম্রাজ্য বলে পরিচিত। আর এটি কে প্রতিষ্ঠা করেছিল? দুই ভাই হরিহর ও বুক্ক এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল মনে রাখবে। তবে মনে রাখবে, চতুর্দশ শতকে দিল্লির অধীনতা থেকে ছিন্ন করে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটা স্বাধীন রাজ্যের নাম ছিল বিজয়নগর। এই সাম্রাজ্য প্রায় প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। এর রাজধানী ছিল হাম্পি। আর এটা কে প্রতিষ্ঠা করেছিল? হরিহর এবং বুক্ক প্রতিষ্ঠা করেছিল। এখানে আরো অনেক কটা সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে অনেক কটা বংশ আছে, সেটা তোমরা পড়েছো নিশ্চয়ই। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তাম্র দানপত্র থেকে জানা যায় যে হরিহর ও তার 4 ভাই ছিলেন যাদব বংশীয় সঙ্গমের পুত্র? উত্তর হবে বিত্রাগুন্টা তাম্র দানপত্র। মনে রাখবে, বিত্রাগুন্টা তাম্র দানপত্র থেকে জানা যায় হরিহর ও বুক্কা ছিলেন যাদব বংশীয় সঙ্গমের পুত্র। 3 নম্বর প্রশ্ন, কোন নাম গ্রহণ করে হাম্পি হস্তিনাবতীতে শাসন শুরু করেছিলেন? কোন নাম গ্রহণ করে হরিহর হাম্পি হস্তিনাবতীতে শাসন শুরু করেছিলেন? উত্তর হবে শ্রী বিরূপাক্ষ নাম অনুসারে তিনি শাসন শুরু করেছিলেন হাম্পি হস্তিনাবতীতে। 4 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কি ছিল? সঙ্গম বংশ। এইরকম আরো অনেক কটা রাজবংশ এসেছে। ঠিক আছে, তার মধ্যে প্রথমে এসেছিল সঙ্গম রাজবংশ। বোঝা গেছে? আরো যে রাজবংশগুলো এসেছে তোমরা নিশ্চয়ই পড়েছো, চ্যাপ্টারটা যখন পড়া শেষ করেছো। আমি তো প্রশ্ন করাচ্ছি, তাই চ্যাপ্টারটা পড়লে তোমরা জানতে পারবে যে আরো কি কি বংশ এসেছিল। আমি একবার বলে দিই কি কি বংশ এসেছিল, তবে খুব সুন্দর মনে রাখতে পারবে, আর একবার কি হবে, মনে পড়ে যাবে। ঠিক আছে, শোনো কি 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 রাজবংশ এসেছিল। প্রথম রাজবংশ এসেছিল সঙ্গম বংশ, প্রতিষ্ঠা করেছিল হরিহর ও বুক্ক। দ্বিতীয় রাজবংশ এসেছিল শালুব বংশ, প্রতিষ্ঠা করেছিল নরসিংহ শালুব। তৃতীয় রাজবংশ এসেছিল তুলুক বংশ, প্রতিষ্ঠা করেছিল বীর নরসিংহ। আর 4 নম্বর বংশ এসেছিল আরবিডু বংশ, প্রতিষ্ঠা করেছিল তিরুমল। তাহলে 1 নম্বর সঙ্গম বংশ, 2 নম্বর শালুব বংশ, 3 নম্বর তুলুক বংশ, 4 নম্বর আরবিডু বংশ। প্রতিষ্ঠা কে করেছিল? সঙ্গম বংশ প্রতিষ্ঠা করেছিল হরিহর ও বুক্ক। শালুব বংশ কে প্রতিষ্ঠা করেছিল? নরসিংহ
শালুব। আরবিডু তুলুক বংশ প্রতিষ্ঠা করেছিল বীর নরসিংহ। আর আরবিডু বংশ প্রতিষ্ঠা করেছিল তিরুমল। ঠিক আছে, বেশ। এরপরে আছে 5 নম্বর, কোন রাজ্যের বিরুদ্ধে বুক্কো, এটা হবে বুক্কো, এক সফল অভিযান পরিচালনা করেছিলেন? উত্তর হবে মাদুরাই। ঠিক আছে। 6 নম্বর, কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগরের সিংহাসন আরোহণ করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ এটা, দেবরায় একজন ভালো শাসক ছিলেন, তাই মনে রাখবে 1406 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, জল সেচের জন্য কোন নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসক প্রথম দেবরায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল? উত্তর হবে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা একটা উপনদী, এটা কৃষ্ণার উপনদী। ঠিক আছে, তুঙ্গভদ্রা হলো কৃষ্ণার উপনদী। বোঝা গেল? এরপরে 8 নম্বর প্রশ্ন, বিজয়নগরের সাম্রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে 9 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেবরায় নিজের রাজবংশগুলির মধ্যে কোন বংশের সম্রাট ছিলেন? উত্তর তুলুক বংশের। কৃষ্ণদেবরায় 1509 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। কৃষ্ণদেবরায়ের শাসনকালেই দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল, মনে রাখবে। ঠিক আছে। এরপরে 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর কোন বিখ্যাত সম্রাট প্রসঙ্গে বিদেশি পর্যটক দুয়ার্তে বারোবাসা লিখেছিলেন যে তার সাম্রাজ্যে যে কেউ আসতে পারত, এখানে থাকতে পারত এবং নিজ নিজ ধর্ম পালন করতে পারত? কেউ তাকে প্রশ্ন করত না যে সে খ্রিস্টান, ইহুদি, মূর নাকি ধর্মহীন ব্যক্তি। তাহলে কার সাম্রাজ্যে আসতে পারত? কার সাম্রাজ্যে আসতে পারত? কৃষ্ণদেব রায়ের। অর্থাৎ কৃষ্ণদেব রায় একজন উদার ধর্মের শাসক ছিল। ঠিক আছে, উদার ধর্মের শাসক ছিল, উদার, তার মনটা ছিল উদার। এরপরের প্রশ্ন 11, তাহলে পর্যটক দুয়ার্তে এটা বলেছিল। এরপরে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতি কে ছিলেন? তৃতীয় শ্রীরঙ্গ। ঠিক আছে। এরপরে 12 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসন সামরিক ব্যবস্থা ও ভূমিদান রীতির সঙ্গে যুক্ত প্রথাটি কি নামে পরিচিত? বিজয়নগর সাম্রাজ্যের শাসন সামরিক ব্যবস্থা ও ভূমিদান রীতির সঙ্গে যুক্ত প্রথাটি কি নামে পরিচিত? মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ, নায়ক বা নায়াঙ্কার প্রথা। 13, বিজয়নগর সাম্রাজ্যের তামিল ও তেলুগু ভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে নায়ক। 14, ষোড়শ শতক নাগাদ পর্তুগিজদের প্রতিবেদনে বিজয়নগর সাম্রাজ্যে নায়ক উপাধিধারীদের কি নামে অভিহিত করা হয়েছে? ক্যাপ্টেন। 15, বিজয়নগর সাম্রাজ্যে কোন প্রথার সঙ্গে সুলতানি আমলের ইক্তা প্রথার বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, অমর নায়ক প্রথা। অমর নায়ক প্রথা। 16, বার্টন স্টেইনের মতে অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্যে একটি ছোট এলাকাকে প্রত্যক্ষভাবে শাসন করতেন কারা? কে? রাজা। বার্টন স্টাইন
এর একটি বই ছিল কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখান থেকে বিজয়নগরকে খণ্ডিত রাষ্ট্র বললে উল্লেখ করেছেন, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, বিজয়নগরকে কি বলা হয়েছে? একটা খণ্ডিত রাষ্ট্র। 17 কত ভাগে বিজয়নগরের জমি বিভক্ত ছিল? 3 ভাগে। 18 বিজয়নগর সাম্রাজ্যে যে সকল অবশিষ্ট ভূমি অমর নায়কদের বন্দোবস্ত দেওয়া হতো তা কি নামে পরিচিত ছিল? অমরা। 19 বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিল? উত্তর হবে মহাপ্রধান, ইম্পর্টেন্ট, মনে রাখবে। 20 কোন দুই বিশিষ্ট পর্যটক তথা বিজয়নগর একটি মহাকরণের উল্লেখ করেছেন? একটি মহাকরণের উল্লেখ করেছেন দুজন পর্যটক হবে নুনিজ এবং আব্দুর রাজ্জাক। এই পর্যটকরা কি বলেছে সেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে জেনেছি। 21 ডক্টর কৃষ্ণ শাস্ত্রীর মত অনুযায়ী বিজয়নগরে কতগুলি প্রদেশ ছিল? উত্তর হবে 6টি। 22 বিশিষ্ট পর্যটক ডোমিনগো পায়েসের বিবরণ অনুযায়ী বিজয়নগরের সাম্রাজ্যে কটি প্রদেশে বিভক্ত ছিল? 200টি। 23 নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বিজয়নগরে প্রায় 200 নায়কের অস্তিত্ব লক্ষ্য করেছেন? ফারনাও নুনিজ 200 পর্যটকের অস্তিত্ব লক্ষ্য করেছেন। বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্রীয় ও গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, কেন্দ্র ও গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন মহানায়কাচার্য। 25 কতজন সদস্য নিয়ে গঠিত আইগার সমিতি গ্রামের প্রশাসন পরিচালনা করত? 12 জন, ইম্পর্টেন্ট, মনে রাখবে। 26 কোন দপ্তর বিজয়নগর সাম্রাজ্যের সেনা বিভাগে তত্ত্বাবধান করত? ইম্পর্টেন্ট, মনে রাখবে, সেনা বিভাগে তত্ত্বাবধান করত কান্ডাচার। 27 বিজয়নগরে আগত কোন বিখ্যাত পর্যটক বলেছেন যে এখানকার রাজধানীতে অস্ত্র ধারণের সক্ষম প্রায় 90,000 লোক? বলেছেন নিকোলা কোন্টি। 28 কোন সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলা কোন্টি বিজয়নগরে আসেন? খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় দেবরায়। 29 কোন সম্রাটের শাসনকালে পর্যটক ডোমিঙ্গো পায়েজের বিজয়নগর এসেছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়ের সময় ডোমিঙ্গো পায়েজ বিজয়নগরে এসেছিলেন, আর নিকোলা কোন্টি এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময়। 30 বিজয়নগরের সম্রাট অচ্যুত রায় রাজত্বকালে কোন পর্যটক বিজয়নগরে এসেছিলেন? ফারনাও নুনিজ। 31 দুয়ার্তে বারবোসা তা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগালের পর্যটক। এখানে আমরা দুয়ার্তে বলে একটা প্রশ্ন পড়েছি আগে, ঠিক আছে, দুয়ার্তে, এটা দুয়ার্তে বারোবাসা বা বারোবসা, যাই হোক, এখানে 12 হয়ে গেছে, সেটা বারোবাসা হবে। বেশ, দুয়ার্তে বারোবাসা কোন দেশে পর্যটক ছিলেন? উত্তর হবে পর্তুগাল। বিশিষ্ট পর্যটক 32 আফানাসে নিকিতিন কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে রাশিয়া। 33 এটা 33-এর প্রশ্নটা মনে রাখবে, ব্রাহ্মণ পুরুষ ও নারীরা ফর্সা ও সুন্দর, অন্যান্য বর্ণ বা জাতি লোকেদের মধ্যে ফর্সার সংখ্যা ছিল খুবই কম। কোন বিশিষ্ট পর্যটক বিজয়নগর সমাজ জীবন সম্পর্কে এরূপ অভিমত প্রকাশ করেছেন? উত্তর হবে ডমিঙ্গো পায়েজ, অর্থাৎ ব্রাহ্মণ পুরুষরা নাকি ফর্সা ছিল, নারীরা ছিল সুন্দরী, আর সবাই এই ফর্সার সংখ্যা খুবই কম ছিল আর বাদবাকি লোকেদের মধ্যে। এটা কে বলেছেন? ডমিঙ্গো পায়েজ। 34 কোন পর্যটক বলেছেন যে বিজয়নগরের রাজা মল্লযোদ্ধা দানরক্ষী জ্যোতিষ হিসাবে রক্ষক পদে নারীদের নিয়োগ করতেন? মল্লযোদ্ধা বা দানরক্ষী জ্যোতিষ হিসাবে মল্লযুদ্ধে নিয়োগ করতেন, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ, ফারনাও নুনিজ। 35 পর্যটক নিজের মত অনুযায়ী কোন রাজ্যের মহিলারা রাষ্ট্রের শাসন ব্যবস্থা সকল ক্ষেত্রে ও রাজধানীতে বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারত? কোন পর্যটকের মত অনুযায়ী এটা, ঠিক আছে?
এইখানে দ্বারা একটু ভুল হয়েছে। পর্যটক নুনিজের, এটা হবে নুনিজের, ঠিক আছে, পর্যটক নুনিজ। নুনিজ দন্ত নয় সু দন্ত নয় সি নুনিজের মত অনুযায়ী কোন রাজ্যের মহিলারা রাষ্ট্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রে ও রাজধানীতে বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারত? উত্তর হবে বিজয়নগর। 36, কোন পর্যটক প্রথম বিজয়নগরে সতীদাহ প্রথার বর্ণনা প্রদান করেছিলেন? নিকোলা কোন্টি। নিকোলা কোন্টি সতীদাহ প্রথার বর্ণনা প্রদান করেছিলেন। 37, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি ছিল? মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ, মহানবমী উৎসব। প্রায় 9 দিন ধরে এটি পালিত হয়েছিল। 38, গ্রামের মন্দিরগুলিতে উৎসব অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হতো তার নাম কি? পিদারি ভারী। তার নাম ছিল পিদারি ভারী। বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব দপ্তরের নাম কি? বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব দপ্তরের নাম কি? অথবান। 40, কোন শহরকে গোলমরিচ ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে বা পেপার কুইন বলে অভিহিত করা হতো? উত্তর হবে জারসোপ্প বা গেরুসোপ্প, ঠিক আছে। এরপরে 41, হবে বিজয়নগর সাম্রাজ্যে স্বর্ণমুদ্রা নামে কি নামে পরিচিত ছিল? বরাহ বা প্যাগোডা। ইম্পর্টেন্ট, মনে রাখবে, গেরসোপ্পটা মনে রাখবে, অথবানটাও মনে রাখবে। 42, বিজয়নগরের শাসকগণ প্রথমে শৈব ধর্মের উপাসনা করলে পরবর্তীকালে কোন ধর্মের অনুসারী হয়েছিলেন? বৈষ্ণব ধর্মের। রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কি? আমুক্ত মাল্যদা। এটি তেলুগু ভাষায় রচিত, ইম্পর্টেন্ট, মনে রাখবে। 44, সংস্কৃত ভাষায় রচিত জাম্ববতী কল্যাণ নাটকটি কে রচনা করেন? জাম্ববতী কল্যাণ নাটকটি রচনা করেন কৃষ্ণদেব রায়। 45, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় প্রখ্যাত সভাকবি কে ছিলেন? অল্লসনী পেড্ডান। কৃষ্ণদেব রায়ের রাজসভায় সভাকবি ছিলেন অল্লসনী পেড্ডান। 46, অন্ধ্র কবিতা পিতামহ নামে কে পরিচিত ছিল? অল্লসনী পেড্ডান। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। 47, কোন বিশিষ্ট পর্যটক দর্শনঘর ও মহানবমী ডিব্বাকে একসঙ্গে বিজয়নগর প্রসাদ বা বিজয় সনদ বলে উল্লেখ করেছেন? ডমিঙ্গো পায়েজ, মনে রাখবে, ইম্পর্টেন্ট। 48, ডমিঙ্গো পায়েজের বর্ণনা অনুযায়ী বিজয়নগরে কোন সম্রাট উড়িষ্যার বিজয়ের পর স্মারক হিসাবে মহানবমী ডিব্বা নির্মাণ করেছিলেন? ইম্পর্টেন্ট, মনে রাখবে, কৃষ্ণদেব রায়। 49, হিন্দু স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজরার রাম মন্দির কার আমলে তৈরি হয়? কৃষ্ণদেব রায়, মনে রাখবে, ইম্পর্টেন্ট। 50, বিজয়নগরের জেনান মহলের মধ্যে নির্মিত সর্বাধিক সুদৃশ্য বাড়ি যেখানে হিন্দু মুসলিম স্থাপত্যের চমৎকার সমন্বয় লক্ষ্য করা হয় সেটি হলো পদ্মমহল। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, পদ্মমহল। 51, বিজয়নগরে ভগবান বিষ্ণুর অনুরূপ পূজিত বৃত্তল দেবকে কেন্দ্র করে নির্মিত মন্দিরটির নাম কি? বিঠ্ঠল বা ভিট্টল মন্দির। ইম্পর্টেন্ট, মনে রাখবে, বিঠ্ঠল বা ভিট্টল মন্দির। 52, বিঠ্ঠল স্বামী মন্দিরকে দ্রাবিড় স্থাপত্য রীতির এক চমৎকার নিদর্শন বলে কে উল্লেখ করেছেন? জেমস ফার্গুসন। 53, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে। এটি কৃষ্ণা নদীর একটা উপনদী। 54, দিল্লি সুলতানের সাম্রাজ্যের অবক্ষয় পর্বে দক্ষিণ ভারতে যে স্বাধীন মুসলিম আঞ্চলিক রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল তার নাম কি? বাহমনি। স্বাধীন মুসলিম শাসক ছিল বাহমনি, আর স্বাধীন হিন্দু আঞ্চলিক রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কি? বিজয়নগর। বিজয়নগর হলো হিন্দু আর বাহমনি হলো ইসলাম বা মুসলিম। 55, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লি সুলতান কে ছিলেন? মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলক। ইম্পর্টেন্ট। বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থা আয়তনের দিক থেকে ছোট থেকে বড় হিসাবে সাজালে
কি হবে? প্রথমে হবে গ্রাম, তারপর হবে 2 স্থল, তারপর হবে 3 নাড়ু, 4 হবে মণ্ডলম। বিজয়নগর সমাজে নারীর মর্যাদা খুব একটা ভালো ছিল না। এর প্রমাণ দেয় দেবদাসী প্রথার প্রচলন ছিল বলে। এর কি প্রমাণ দেয়? দেবদাসী প্রথার প্রচলন ছিল, তাই নারীর অবস্থান ভালো ছিল না। গণিকাবৃত্তির বহুল গুরুত্ব ছিল, পুরুষের বহু বিবাহ ছিল, এইসব বিষয়গুলো নারীর মর্যাদা খুব একটা ভালো ছিল না তার প্রমাণ দেয়। 58, বিজয়নগরের বর্তমান নাম কি? বিজয়নগরের বর্তমান নাম হলো হাম্পি। এই দুটো প্রশ্ন মনে রাখবে অবশ্যই। আর এটাও মনে রাখবে, পরীক্ষায় আসছে গ্রামস্থল নাড়ু মণ্ডলম। বিজয়নগর সাম্রাজ্যে কটি রাজবংশ শাসন করেছে? 4টি। তারপরে 60 নম্বর, বিজয়নগর শাসন ব্যবস্থার মহাপ্রধানকে? প্রধানমন্ত্রী। বিজয়নগর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? উত্তর হবে কালিকট। উত্তর হবে কালিকট। নাপিতদের বৃত্তিকর প্রদানের রেহাই দিয়েছিলেন কে? সদাশিব রায়। তিনি তুলুক বংশের শাসক ছিলেন 1542 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত। 63, কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1347 খ্রিস্টাব্দে। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? হাসান গঙ্গু। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। 65, আধুনিক ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী হাসান গাঙ্গু নিজেকে পারস্যের বিখ্যাত যে পৌরাণিক বীরের বংশধর বলে দাবি করতেন, তার নাম কি? বাহমনি। আধুনিক ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী হাসান গাঙ্গু নিজেকে পারস্যের বিখ্যাত যে পৌরাণিক বীরের বংশধর বলে দাবি করতেন, তার নাম কি? বাহমনি নয়, বাহমন। ঠিক আছে, উত্তর হবে বাহমন। 66, আলাউদ্দিন হাসান বাহমন শাহ কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে গুলবর্গাতে। 67, কোন সুলতান বাহমনি রাজ্যকে শাসন কার্যের সুবিধার্থে 4টি তরফ বা প্রদেশে বিভক্ত করেছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন। 68, নিম্নের কোন মুসলিম শাসক প্রথম জিজিয়া কর তুলে দিয়েছিলেন বলে মনে করা হয়? আলাউদ্দিন হাসান শাহ বাহমন। 69, বাহমন রাজ্যের কোন সুলতানের উদ্যোগে চাউল ও দাভল বন্দর দুটি সংস্কার করা হয়েছিল? তাজাউদ্দিন ফিরোজ শাহ। ইম্পর্টেন্ট। 70, বাহমনি বংশের কোন সুলতান তার নৃশংসতা ও অক্ষমতার জন্য জালিম নামে পরিচিত? মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, হুমায়ুন শাহ। 71, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ। বাহমনি রাজ্যের আগত একজন রুশ পর্যটক কে ছিলেন? নিকিতন। বাহমনি রাজ্য প্রতিষ্ঠার পরবর্তীকালে এখানে আগত বহিরাগত মুসলমানগণ কি নামে পরিচিত হন? পরদেশি বা আফাকি। বাহমনি রাজ্য ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা 5 রাজ্যের মধ্যে 3 রাজ্য দাক্ষিণাত্যে রাজধানীতে প্রতিপত্তিশীল হয়েছিল। তা হলো 1 নম্বর আহমেদনগর, 2 নম্বর গোলকুন্ডা, আর 3 নম্বর হলো বিজাপুর। বিজাপুরের কোন শাসকের সময়কালে গোল গম্বুজ নির্মিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, মোহাম্মদ আদিল শাহর নেতৃত্বে। বাহমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে কোনটি প্রথম স্বাধীনতা ঘোষণা করেন? উত্তর হবে আহমেদনগর। 77, কত খ্রিস্টাব্দে সংগঠিত এক সন্ধির মাধ্যমে মুঘলরা আহমেদনগরের বাহাদুর নিজাম শাহকে বৈধ সুলতান বলে মেনে নিয়েছিল? 1596। 78, নিম্নলিখিত মধ্যে আহমেদনগরের প্রধানমন্ত্রী হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিল কে? উত্তর হবে মালিক অম্বর। 79, কত খ্রিস্টাব্দে আহমেদনগর মুঘল সাম্রাজ্যে করদ রাজ্যে পরিণত হয়? 1600 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যে করদ রাজ্যে পরিণত হয়। 80,
কে হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। তিনি চারমিনারও নির্মাণ করেন, মনে রাখবে, ইম্পর্টেন্ট। 81, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিল? সুলতান ছিল। 82, বাহমনি রাজ্যের প্রদেশ বা তরফগুলিতে নিযুক্ত ছিলেন একজন কে? তরফদার। 83, বাহমনি রাজ্যের আমির উল উমারা ছিলেন কি? সৈন্য বিভাগের অধিনায়ক। বাহমনি রাজ্যের খাস ই খেল ছিলেন সুলতানের ব্যক্তিগত দেহরক্ষীগণ। 85, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বনিম্ন একক কি ছিল? গ্রাম। বিচার বিভাগকে উৎকোচ গ্রহণকারী কর্মীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন কে? মামুদ গাওয়ান। বাহমনি রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানের নায়েব সুলতানের সমতুল্য ছিলেন? দিল্লি সুলতানের নায়েব সুলতানের সমতুল্য ছিলেন বকিল উস সুলতান। ওয়াজির ই কুল ছিলেন বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রী। বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমিরি জুলমা হলেন কে? অর্থ বিভাগের প্রধানকে আমিরি জুমলা বলা হতো। 90, বাহমনি রাজ্যের বৈদেশিক রাজদরবার বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম কি ছিল? ওয়াজির আশরাফ। ওয়াজির আশরাফ। বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান ছিলেন কে? সদরি জাহান। কোতোয়াল ছিলেন কি? পুলিশ বিভাগের প্রধানকে কোতোয়াল বলা হতো। বাহমনি রাজ্য স্থায়ী কত বছর হয়েছিল? 175 বছর। 94, নিকিতন ছিলেন একজন রুশ পর্যটক ও বণিক। তিনি এসেছিলেন তৃতীয় মোহাম্মদ শাহের সময়। 95, বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতো কোথা থেকে? ভূমি রাজস্ব থেকে। এরপরে আছে 96 প্রশ্ন, কাকে মোবাইল যুগের প্রখ্যাত সংস্কারক? এরপর আছে 96 প্রশ্ন, এটা মোবাইল হবে না, এটা হবে মুঘল যুগের প্রখ্যাত সংস্কারক টোডরমলের পূর্বসূরীও পথপ্রদর্শক বলা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। মুঘল যুগে যেমন টোডরমল ছিল, ভূমি রাজস্ব এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তেমনি এখানে মামুদ গাওয়ান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, বাহমনি রাজ্যের। এরপরে 97, বাহমনি শাসন পর্বে কাদেরিয়া সম্প্রদায়ভুক্ত কেন্দ্র ছিল কোথায়? উত্তর হবে বিদরে। 98, সুলতান ফিরোজ শাহ যে প্রখ্যাত সুফি সন্তের ভক্ত ছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, তার নাম ছিল গৈসু দরাজ। 99, সুফি সাধক গৈসু দরাজ আজকে তার খানকা রক্ষণাবেক্ষণের জন্য কোন সুলতান গ্রাম প্রদান করেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ। ঠিক আছে, সুফি সাধক গৈসু দরাজ তার খানকা রক্ষণাবেক্ষণের জন্য কোন সুলতান গ্রাম প্রদান করেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ। 100, বাহমনি সুলতানেরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন তার সেই সংস্কৃতির নাম হবে পারস্য সংস্কৃতি। 101, কার উদ্যোগে দৌলতাবাদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য মান মন্দির নির্মিত হয়েছিল? দৌলতাবাদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য মান মন্দির নির্মিত হয়েছিল। উত্তর হবে তাজউদ্দিন ফিরোজ শাহের নেতৃত্বে। 102, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। তারপরে আছে দিওয়ানি আসর গ্রন্থটির রচয়িতাকে? দিওয়ানি আসর গ্রন্থটির রচয়িতা হলো মামুদ গাওয়ান। 103, কে এটা বিতর্কে নয়, এটা বিদর্কে। ঠিক আছে, এটা হবে বিদর। বিদর্কে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছেন। উত্তর হবে নিকিতন। 104,
গুলবর্গা দুর্গের অভ্যন্তরের জামা মসজিদটি নির্মাণ করেন কে? প্রথম মোহাম্মদ শাহ। উত্তর হবে প্রথম মোহাম্মদ শাহ। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, মনে রাখবে। 105, কোন মসজিদে নির্মাণ শৈলীতে হিন্দু পার্শ্বিক শিল্পী ধারার সমন্বয় দেখা যায়? ঠিক আছে, উত্তর হবে গুলবর্গার জামা মসজিদে। ঠিক আছে, হিন্দু পার্শ্বিক শিল্পী ধারার সমন্বয় দেখা যায়। উত্তর হবে কি? গুলবর্গার জামা মসজিদ। এটা হবে কি? এটা পার্শ্বিক এবং তুর্কি। ঠিক আছে, এটা পার্শ্বিক হবে এবং তুর্কি শিল্পী ধারা। বানান ভুল হয়েছে অনেক কটা প্রশ্ন বানাতে গিয়ে। তুর্কি শিল্পী ধারার সমন্বয় দেখেন গুলবর্গার জামা মসজিদ। ফিরোজাবাদ শহরটি কে নির্মাণ করেন? উত্তর হবে ফিরোজ শাহ। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। বিদরের বিশাল একটি দুর্গ নির্মাণ করেন কে? উত্তর হবে আহমেদ শাহ। ষোলখাম্বা মসজিদ নির্মিত হয় কার আমলে? আহমদ শাহের আমলে। 109, দৌলতাবাদের চাঁদ মিনার স্থাপত্য কীর্তিটি যে বংশের শাসকদের আমলে নির্মিত হয়? চাঁদ মিনার স্থাপত্য কীর্তিটি, মনে রাখবে, বাহমনি। 110, বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। উত্তর কি হবে? মোহাম্মদ বিন তুগলক। 111, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 1347 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট, মনে রাখবে। 112, তৈমুরলং আক্রমণের সময় বাহমনি সুলতান কে ছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ। 113, চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। 114, বাহমনিরা বাহমনি সাম্রাজ্যের অ্যারিস্টটল নামে কে পরিচিত? দ্বিতীয় মোহাম্মদ। বাংলায় কবে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয়েছিল? 1342 খ্রিস্টাব্দে। 116, ইলিয়াস সাহেবের সিংহাসন আরোহণের সময় দিল্লিতে কোন শাসন চলছিল? তুঘলক বংশ। 117, শাসক উসমালাতিন উপাধি দেন কে? শাসক উসমালাতিন উপাধি দেন কে? শেখ সৈফুদ্দিন হামজা। তারপরে আছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। 119, বিদগু মাধব গ্রন্থটির রচয়িতাকে? রূপ গোস্বামী। ইম্পর্টেন্ট, মনে রাখবে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। 121, মধ্যযুগে বাংলায় প্রচলিত রূপ্য মুদ্রাকে কি বলা হতো? টাকা বলা হতো। ইম্পর্টেন্ট। 122, বাংলায় হাফসি শাসকদের আদি বাসভূমি কোথায় ছিল? উত্তর হবে আবিসিনিয়া। ইম্পর্টেন্ট, মনে রাখবে। 123, মুসলিম সমাজে আশরাফ নামে পরিচিত কারা? ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, উচ্চ শ্রেণীরা। রূপ গোস্বামী বিদগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থটির কোন ভাষায় রচনা করেন? সংস্কৃত। একটু আগেই আমরা পড়লাম একটা বিদগু মাধব, এটা হবে বিদগু মাধব, এটা হবে, হ্যাঁ, বিদগু মাধব, কয়দস্য হবে। বেশ। 125, কার পৃষ্ঠপোষকতায়? এটা হবে পৃষ্ঠপোষকতায়। কিছু বানান ভুল হয়েছে, একটু ঠিক করে নেবে। পৃষ্ঠপোষকতায়। কোথায় গোবিন্দ পরমেশ্বর মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন? পরাগল খাঁ। উত্তর হবে পরাগল খাঁ। ঠিক আছে, এরপরে আসবে কোন তথ্যটা সঠিক, কোন তথ্যটা ভুল। এইখানে প্রশ্ন বলছে, প্রথম প্রশ্ন 1 নম্বর,
কোন তথ্যটা ভুল, কোন তথ্যটা সঠিক? তুঙ্গভদ্রা দোয়াব, কৃষ্ণ গোদাবরী বদ্বীপ এবং কোঙ্কণ অঞ্চলের উপর আধিপত্য অর্জন করাই ছিল বাহমনি এবং বিজয়নগর সংঘর্ষের মূল কারণ। এখানে কিছু তথ্য দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের ট্রু ফলস বলতে হবে, যেমন করে ইংরেজিতে ট্রু ফলস থাকে সেই রকম। কি বলছে যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ তুঙ্গভদ্রা দোয়াব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা হিসাবে দক্ষিণী রাজ্যগুলির কাছে আকর্ষণীয় ছিল। এটা সঠিক হবে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলছে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল ছিল কৃষিক্ষেত্রে খুবই উর্বর এলাকা। এটাও সঠিক হবে। পশ্চিমঘাট পর্বত ও সমুদ্রের মধ্যবর্তী কোঙ্কণ অঞ্চলে ছিল গোয়া বন্দর। মধ্য এশিয়া থেকে ভালো জাতের ঘোড়া এই বন্দরে আমদানি করা সহজ ছিল। এটাও সঠিক হবে। আর তুঙ্গভদ্রা দোয়াব এলাকায় বহু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও ভুল হবে। অর্থাৎ এই 3টে কারণ যেটা বললাম, এই 3টে কারণের জন্যই কি হয়েছিল, প্রধানত বাহুমনি আর বিজয়নগরের মধ্যে সংঘর্ষ লেগেছিল। বেশ, 1 নম্বর ট্রু ফলস হলো। 2 নম্বর ট্রু ফলস কি বলছে, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে নিম্নের কোন তথ্য বা তথ্যগুলি সঠিক? এখানে শালুক বংশের শাসকগণ এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বলেছে। তারপরে আছে কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর বিজয়নগর সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠেছিল। তালিকটরের যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের জন্য বিপর্যয় ডেকে এনেছিল। 4 নম্বর মনসবদারি ব্যবস্থা থেকে এই সাম্রাজ্যে ভূমি রাজস্ব বন্দোবস্তে অনেক কিছু গৃহীত হয়েছিল। দেখো এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর সবকটাই ভুল, শুধুমাত্র সঠিক কোনটা, 3 নম্বরটা। তাহলে এইখানে আমরা গয়েরটা ঠিক বলবো, কারণ 1, 2, 3 ঠিক ছিল আর 4 নম্বর ভুল ছিল। বেশ, তাহলে এটা কোনটা উত্তর হবে, শুধু 3এরটা সঠিক, ক উত্তর হবে ক। বেশ, এরপরে 3 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের জলসম্পদের বিষয়ের এর মধ্যে কোন তথ্যগুলো সঠিক? এর মধ্যে কোন সঠিক তথ্যগুলো সঠিক, এখানে আমি উত্তর বলে দিচ্ছি। 3 নম্বরটা সঠিক হবে আর বাদ বাকি সবকটাই ভুল। ঠিক আছে, এটাও ভুল, এটাই ভুল, এটাই ভুল। অর্থাৎ কমলাপুরম জলাশয় জল একটি প্রণালীর মাধ্যমে রাজকীয় কেন্দ্র নিয়ে আসা হয়েছিল, এটা শুধু সঠিক হবে। ঠিক আছে। এরপরে বিজয়নগর সাম্রাজ্যে অমরা নায়ক বা অমরা নায়কদের সম্পর্কের মধ্যে কোন তথ্যগুলো সঠিক হবে? এখানে 2 আর 3 নম্বরটা শুধু সঠিক হবে, বাদ বাকি 4 এবং 1 ভুল। ঠিক আছে, 4 এবং 1 ভুল। তাহলে 2 নম্বর কি বলছে, যে কারিগর কৃষক বণিকদের কাছ থেকে রাজকীয় কর আদায় করে তার একাংশ ভোগ করতেন অমর নায়কগণ, এটা ঠিক। আর যুদ্ধকালে সেনাবাহিনী যোগান দিয়ে তারা রাজাকে সাহায্য করতেন। ঠিক আছে। বেশ, তাহলে 2 আর 3 ঠিক আর 1, 4 ভুল, তাহলে এটা হবে উত্তর ক। বাদ বাকি কোনোটাই ঠিক নয়। রাজা কোনোভাবে এই অমরাকদের নতুন নতুন অঞ্চলে বদলি করতে পারতেন না, এটাও ভুল। আর বিজয়নগর একটি সামাজিক উদ্ভাবন ছিল অমরনায়ক প্রথা, এটাও ভুল। তারপরে বলছে বিজয়নগর সাম্রাজ্যে ভূমি ব্যবস্থা ও তার বিন্যাস সম্পর্কিত এই অঞ্চলে কোন তথ্যগুলো সঠিক? এখানে হবে, আমি আগেই বলে দিই, 1 আর 2 সঠিক। ঠিক আছে, 1 আর 2 সঠিক, বাদ বাকি 3, 4 ভুল। তাহলে এখানে ক উত্তর হবে। বিজয়নগর ছোট এলাকা বা গ্রাম ছিল, ভণ্ডার ভরা আর মান্য ছিল নিষ্কর গ্রাম বা দেবস্থান যা ব্রাহ্মণদের দান করা হতো, এই দুটো ঠিক আর বাদ বাকি দুটো ভুল। ঠিক আছে। বিজয়নগরের সমাজ জীবন সম্পর্কিত এর মধ্যে কোন তথ্য বা তথ্যগুলো সঠিক? এর মধ্যে 1 আর 3 ঠিক, 1 আর 3 ঠিক, আর 4 আর 3, 4 আর 2 ভুল। তাহলে বিজয়নগরের সমাজে বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রচলিত ছিল।
কিন্তু 3 নম্বরে সমাজ ও ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের বিশেষ মর্যাদাও ছিল, এই দুটো ঠিক। জাতি বর্ণের অস্তিত্ব ছিল না, এটা ভুল। আর নারীরা রাজনীতি, সমাজে, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে একেবারে অংশ নিতে পারতেন না, এটাও ভুল। এরপরে এটা কত নম্বর গেল? এটা 3 গেল। এটা 4 নম্বর প্রশ্ন, এটা 5 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন। আর এখন আমরা করব 7 নম্বরের প্রশ্ন। বিজয়নগরের সমাজে নারীরা ছিলেন গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী। ঠিক আছে। মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ, অস্ত্রচালনা কাজে নারীরা দক্ষ ছিলেন, এটা ঠিক হবে। সঙ্গীত, নাটক, নৃত্য ইত্যাদি ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল, এটাও ঠিক হবে। নারীদের মধ্যে শিক্ষা দীক্ষার কোনরূপ প্রচলনই ছিল না, এটা ভুল হবে। আর গঙ্গা দেবী তিরুমালাম্বা ছিলেন সেকালের বিখ্যাত কবি, এটা ঠিক হবে। তাহলে উত্তর কোনটা হবে? খ। বেশ। বিজয়নগর সাম্রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কিত নিম্নের কোন তথ্যগুলি সঠিক? এখানকার অধিকাংশ মানুষ ছিলেন নিরামিষ, এটা ভুল। এখানে গোমাংস খাওয়া নিষিদ্ধ ছিল, এটাও ভুল। ঠিক আছে। তারপরে বিজয়নগরের ব্রাহ্মণরা ছিল আমিষভোজী, এটাও ভুল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন এর সাম্রাজ্যে হিন্দুত্ববাদী বৈষ্ণব ধর্মাবলম্বী রাজারা এত বেশি মাংসভোজী ছিলেন বলে মনে হয় না, এটা শুধুমাত্র ঠিক হবে। তাহলে উত্তর হবে কোনটা? কয়েকটা। উত্তর হবে কয়েকটা। অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে এটা গেল 7, এটা হবে 8, এটা হবে 9 নম্বর প্রশ্ন। অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে বিজয়নগর সাম্রাজ্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। জলপথ, স্থলপথে অন্তর্দেশীয় বাণিজ্য চলত, এটা ঠিক। সমগ্র দেশে একাধিক বন্দর ছিল, যেগুলির মাধ্যমে ব্রহ্মদেশ, মালয়, চীন, আরব ইত্যাদি দেশের সঙ্গে বিজয়নগরের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, এটা ঠিক। এখানকার থেকে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী ছিল বস্ত্র, চাল, চিনি, মশলা এবং আমদানি হতো মূলত ঘোড়া, হাতি, প্রবাল, পারদ ইত্যাদি, এটা ঠিক। সমুদ্র উপকূলবর্তী বন্দরগুলি অন্তর্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হতো, এইটাও ঠিক। তাই এখানে কি হবে? সবকটাই সঠিক। বিজয়নগর সাম্রাজ্যের দৈনন্দিন, এটা কত নম্বর প্রশ্ন? এটা 10 নম্বর প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের দৈনন্দিন জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল সঙ্গীত ও নৃত্য, এটা কি হবে? সাম্রাজ্যের প্রসিদ্ধ শাসক কৃষ্ণদেব রায় এবং তার শ্যালক মতান্তরে জামাতা রাম রায় সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন, এটা ঠিক হবে। কৃষ্ণদেবের শাসনকালে রাজাদের সঙ্গীতের প্রতিযোগিতা, নৃত্য প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হতো, এটাও ঠিক হবে। এ সময় মন্দিরগুলিতে দেবদাসীরা নৃত্যগীত পরিবেশন করতে পারতেন না, এটা ভুল। ভরতনাট্যম নৃত্যশৈলীর এ সময় চরম অবক্ষয় হয়েছিল, এটাও ভুল। তাহলে উত্তর কোনটা হবে? 1, 2 সঠিক আর 3, 4 ভুল। বাহমনি রাজ্যে যে যে শিল্পগুলি উন্নত পরিলক্ষিত হয় সেগুলি কি হবে? অস্ত্রশস্ত্র, এটা ঠিক হবে। ধাতু অলংকার, এটা ঠিক হবে। কুটির শিল্প, এটা ভুল। মৃৎশিল্প, এটাও ভুল। তাহলে উত্তর হবে ক। বাহমনি, এটা তাহলে কত নম্বর প্রশ্ন? 10, 11, 12 নম্বর প্রশ্ন, আর এটা 13 নম্বর প্রশ্ন। বাহমনি রাজ্যে অন্তর্দেশীয় বাণিজ্যে পণ্য পরিবহনের মাধ্যম বা মধ্যম কি ছিল? উত্তর হবে নৌকায়। ভুল, নৌকা হবে না। গাড়িতে হবে, মানুষের কাঁধে হবে এবং পশুর পিঠে হবে। তাই উত্তর কোনটা হবে? গয়েরটা। সুফি সাধকদের মধ্যে যে সকল সম্প্রদায়ের সাধক বাহমনি রাজ্যে এসেছিলেন সেই সকল সম্প্রদায়গুলি কি কি হবে? চিস্তি হবে ঠিক, নকশবন্দিয়া হবে ঠিক, সত্তারি হবে ঠিক, কিন্তু সরি, এখানে একটু গন্ডগোল হয়েছে। নকশবন্দি ভুল, সত্তারি ঠিক, কাদারিয়া ঠিক। তাহলে উত্তর হবে ঘ। এরপরে বলেছে এটা কত নম্বর? 13, এটা 14। বিদরের আহমেদ শাহের নির্মিত বিশাল দুর্গের 3টি বিশালাকার প্রবেশপথের নামগুলি কি কি হবে? শারজা দরজা হবে ঠিক, নহবত দরজাও হবে, গম্বুজ দরজা হবে, কিন্তু বাইশ দরজা, এটা ভুল। তাহলে উত্তর হবে 1, 2, 3 সঠিক আর 4 ভুল।
নিম্নলিখিত যে সকল গ্রন্থ থেকে বখতিয়ার খলজি বাংলা বিজয় সম্পর্কে জানা যায় সেগুলি কি কি হবে? তবাত ই নাসরি হবে, ফুতু উস সুলতানি হবে, পাতসামা নামা হবে না, তহকিকি হিন্দ হবে না। তাহলে 1 আর 2 সঠিক। তারপরে মোহাম্মদ বিন তুগলক, এটা 14, এটা 15, এটা 16। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বাংলায় যে 3টি বিভাগ ছিল সেগুলির নাম কি কি হবে? লক্ষণাবতী হবে, সাতগাঁ হবে, সোনারগাঁ হবে, কিন্তু নদিয়া হবে না। 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। 17, নিম্নলিখিত যে সকল গ্রন্থ থেকে ইলিয়াস শাহের রাজত্বকাল সম্পর্কে জানা যায় সেগুলি কি? 1 তারিখি ফিরোজ শাহী, 2 তারিখি ফিরিস্তা, 3 সিরাতি ফিরোজ শাহী, 4 তবাকাত ই নাসরি। উত্তর 1 ঠিক হবে, 2 তারিখি ফিরিস্তিও ঠিক হবে, 3 সিরাতি ফিরোজ শাহী ঠিক হবে, তবাকাত ই নাসরি ভুল হবে। তাহলে এটা কি হবে? কয়ের উত্তর হবে। ঠিক আছে, কয়ের এটাই দিয়ে হবে, অর্থাৎ অপশন আমি একটাই দিয়েছি। হ্যাঁ, বেশ, তোমরা অপশন না মনে রেখে উত্তরটা মনে রাখবে শুধু। ঐতিহাসিক শামস ই সিরাজ আফিফ সুলতান ইলিয়াস শাহকে যে সকল উপাধিতে ভূষিত করেন? শামস ই সিরাজ আফিফ সুলতান ইলিয়াস শাহকে কোন কোন উপাধিতে ভূষিত করেন? শাহ-ই বাঙ্গালা, সুলতানি বাঙ্গালা, শাহ-ই বাঙালিয়ানা, শেরি বাংলা হবে না। তাহলে উত্তর কোনটা হবে? 1, 2, 3 সঠিক আর 4 ভুল। তারপরে সুলতান, তাহলে এটা কত নম্বর হলো? এটা 18, এটা 19। যে প্রশ্নগুলো করা আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এগুলো, তবেই পরীক্ষাতে কমন পাবে। সুলতান বারবক শাহের আমলে বিশিষ্ট হিন্দু সভাসদরা হলেন কে কে? কেদার রায় হবে, গান্ধর্ব রায় হবে, শ্রীবৎস হবে, মুকুন্দ হবে। তাহলে সবকটাই সঠিক। বারাবক শাহের আমলে এরা ছিলেন বিশিষ্ট হিন্দু সভাসদ। 18, সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত স্থাপত্য কীর্তিগুলি কি কি হবে? এখানে 22 দরওয়াজা হবে, লোটন মসজিদ হবে, চমকাটি মসজিদ হবে, আর তাঁতিপাড়া মসজিদ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সবকটি সঠিক। বেশ, হোসেন শাহী আমলে নির্মিত 19, হোসেন শাহী আমলে নির্মিত নিম্নলিখিত কোন কোন ধর্মমতের উদ্ভব ঘটে? 1 নাথ, ধর্ম ঠাকুর, মনসা চণ্ডী, অর্থাৎ সবকটাই ঠিক হবে এখানে। এটা ঘ উত্তর হবে। 20 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত যে সকল উপাদান থেকে হোসেন শাহী আমলে বাংলা ব্যবসা বাণিজ্য কৃষির ক্ষেত্রে অগ্রগতির কথা জানা যায় সেগুলি কি কি হবে? নিকোলাকান্টের বিবরণ থেকে জানা যায়, ভারতম্বরী বিবরণ থেকেও জানা যায়, বৈষ্ণব পদাবলী থেকেও জানা যায়, মঙ্গল কাব্য থেকেও জানা যায়। তাই উত্তর এটাও কি হবে? সবকটি ঠিক হবে। 21 নম্বর প্রশ্ন, চৈনিক দোভাষী মা হুয়েনের ভ্রমণ বৃত্তান্ত ইলিয়াস শাহী আমলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। চৈনিক দিবঙ্গততা হুসেন শাহী আমলে বাংলায় এসেছিলেন। অলবিনের রেখা কিতাবুলহীন মধ্যযুগের বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এখানে সবকটাই ভুল, শুধুমাত্র একটা ঠিক। চৈনিক দোভাষী মা হুয়েনের ভ্রমণ বৃত্তান্ত ইলিয়াস শাহী, মনে রাখবে বিশেষ গুরুত্বপূর্ণ, মা হুয়েনের ভ্রমণ বৃত্তান্ত ইলিয়াস শাহীর আমলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে কিছু ব্যাখ্যা দিয়েছে কি? এটা 22, বৃহস্পতি মিশ্রকে সুলতান বরাবক শাহ পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিলেন। এটা ঠিক হবে। ঠিক আছে, বিপ্রদাস
পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যটি মধ্যযুগের বাংলা লোকায়ত ধর্ম সংস্কৃতির পরিচয় দেয়, এটাও ঠিক হবে। ইলিয়াস শাহ হুসেন শাহ আমলে বাংলা ভাষা গুরুত্বহীন হয়ে পড়েছিল, এটা ভুল হবে। তাহলে কেবল মাত্র 3 মিথ্যা। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণের, এটা কত, 22-23 নম্বর। দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণের করলে বাংলার সুলতান সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় নিয়েছিল, এটা ঠিক হবে। বাংলার সুলতান নসরত শাহ শের শাহের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিল, এটা ভুল হবে। ভূষণ শাহ আমলে ইউরোপের সঙ্গে বাংলার যোগাযোগ গড়ে উঠেছিল, এটা ঠিক হবে। শুধুমাত্র তবে কোনটা মিথ্যা হলো? সি। বিজাপুরের সুলতান সিকান্দর শাহকে ঔরঙ্গজেবের দৌলতাবাদের দুর্গ দত্তে বঞ্চিত করেছিল, এটা ভুল। চাঁদ বিবি বিজাপুরের শাসকের অভিভাবক হিসাবে মুঘলদের বিরোধিতা করেন, এটাও ভুল। মালিক কম্বর ছিলেন হাফসি দাস, এটাও ভুল। মালিক কম্বর ছিলেন বিজাপুরের প্রধানমন্ত্রী, এটাও ভুল। তাহলে উপরে সবগুলি ভুল। উপরে সবগুলি ভুল। তবে এই প্রশ্নটা কি হলো, উপরে সবগুলি ভুল। একটু দাঁড়াও, একটু ওয়েট করো। বেশ, এর পরের প্রশ্ন কি দিয়েছে? এটা কত নম্বর গেল? এটা গেল 24। 25 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম জিজিয়া কর তুলে দেন দ্বিতীয় আলাউদ্দিন, এটা ঠিক। বিজয়নগর রাজ দ্বিতীয় দেবরায় দৌলতাবাদে মান মন্দির প্রতিষ্ঠা করেন, আর এটা একটু গন্ডগোল হয়েছে, এটা ভুল হবে। বিজয়নগর দ্বিতীয় দেবরায় দৌলতাবাদে মান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। রুশ পর্যটক নিকিতন সুলতান মোহাম্মদ শাহের রাজত্বকালে 1470 খ্রিস্টাব্দে বিদরে এসেছিলেন, এটাও ঠিক। কিন্তু বাহমন শাহ বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন, এটা ভুল। তাই কোনটা হবে? উত্তর হবে সি। 25-26। বিজাপুর ও গোলকুন্ডা শিয়া রাজ্য, এটা ঠিক। বিজাপুর গোলকুন্ডা ঔরঙ্গজেবের আমলে সাম্রাজ্যভুক্ত করেন, এটাও ঠিক হবে। আহমদনগর রাজ্যকে শাহজাহান মুঘল সাম্রাজ্যভুক্ত করেন, এটাও ঠিক হবে। মুঘল সম্রাটরা সুন্নি ধর্মাবলম্বী, এটাও ঠিক হবে। তাহলে উপরে সবগুলি সঠিক বা সত্য। তারপরে প্রশ্ন, দ্বিতীয় দেবরায় মুসলিমদের সঙ্গে উদারনীতি গ্রহণ করেছিলেন বলে বাহমনি রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব জড়াননি, এটা ভুল। বাহমনি সাম্রাজ্যের সঙ্গে বিজয়নগরের যুদ্ধের একমাত্র কারণ ধর্ম, এটাও ভুল। বিজয়নগর একটি সামন্ত রাষ্ট্র ছিল, এটাও ভুল। ঠিক আছে, তাহলে উপরে সবগুলি ভুল। এটা কত নম্বর গেল? 27 নম্বর। এরপরে 28 নম্বর প্রশ্ন কি বলছে? বিজয়নগরে পলিগার্ডদের অস্তিত্ব দেখা যায়, এটা ঠিক। বিজয়নগরের রাজারা দণ্ডবিধি ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করতেন, এটা ভুল। বিজয়নগরের রাজস্বের হার ছিল খুবই কম, এটাও ভুল। বিজয়নগরে উদার ও সহনশীল ধর্মের পরিবেশ ছিল, এটা ঠিক। তাহলে 1-4 ঠিক, 2-3 ভুল। তারপরে 4টে ব্যাখ্যা দিয়েছে, এটা 29 নম্বরের প্রশ্ন। বারবারোসার বিবরণ অনুযায়ী বিজয়নগরে জাতিভেদ প্রথা কঠোর ছিল, এটা ভুল। আব্দুর রাজ্জাকের বিবরণ অনুযায়ী বিজয়নগরে দেবদাসী প্রথা প্রচলিত ছিল, এটা ঠিক। বিজয়নগরের রাজারা যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় সাহিত্য চর্চা করেনি, তবে সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন, এটাও ঠিক হবে। বিজয়নগরে তেলুগু ভাষার ব্যাপক উন্নতি দেখা যায়, এটাও ঠিক। আলাসানি পেদ্দান অন্ধ্র কবিতার পিতামহ নামে পরিচিত, এটাও ঠিক। কৃষ্ণদেব রায় রাজসভায় অষ্টদিগ্গজ ছিলেন, এটাও ঠিক।
তাহলে কি হলো? কেবল এক ভুল। এরপরের প্রশ্ন, এটা 30, এটা 31। বাহমনি সুলতান ফিরোজ শাহের সমসাময়িক ছিলেন। এটা ঠিক। বাহমনি রাজা দক্ষিণী অভিযাত্রা আফাফি ও ভাইবি নামে পরিচিত ছিলেন। এটা ভুল। তৃতীয় মোহাম্মদ শাহ মাহমুদ গাওয়ানকে খাজা-ই-জাহান উপাধি দেন। এটা ঠিক। মাহমুদ গাওয়ান ছিলেন একজন দক্ষিণী অভিজাত। এটা ভুল। তাহলে উত্তর হবে 1 আর 3 সঠিক, আর 2, 4 ভুল। এটা 32 নম্বর প্রশ্ন। নিকোলা কোন্টির মতে বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়ের পত্নীর সংখ্যা ছিল 12। ভুল এটা। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা। এটা ঠিক। ডোমিঙ্গো পাইজের মতে বিজয়নগর কৃষি ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দেখা যায়। এটা ঠিক। এবং বারবারোসার বিবরণে বিজয়নগরে বর্ণভেদ প্রথার উল্লেখ আছে। এটাও ঠিক। নুনিস তার বিবরণীতে ব্রাহ্মণদের অসৎ ও অদক্ষ হিসাবে তুলে ধরেছেন। চারেরটাও ঠিক। একটু দাঁড়া, এই প্রশ্নটা একটু গন্ডগোল হয়েছে, আমি একবার দেখিনি নিই। ঠিক আছে, যে অপশনে একটু গন্ডগোল হয়েছে, আমি একটু দেখে নিই প্রশ্নটা, একটু ওয়েট করো। এই প্রশ্নটা পড়তে হবে না, এই প্রশ্নটা গন্ডগোল আছে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়তে হবে না, সব গন্ডগোল করা আছে, গন্ডগোল হয়ে গেছে, তাই এটা পড়বে না, পড়তে হবে না, এটা পড়তে হবে না। বেশ, পরেরটা দেখো। 33, কৃষ্ণদেব রায় উড়িষ্যার রাজা গজপতি প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে উদয়গিরি দখল করেন। এটা ঠিক হবে। তিনি বিজাপুর সুলতানকে পরাজিত করে গুলবর্গা দখল করেন। এটাও ঠিক হবে। তিনি বিদর রাজ্য আক্রমণ করে বাড়ির দুর্গ দখল করেন। এটাও ঠিক হবে। তিনি বিজাপুর রাজ্যের কাছ থেকে রায়চুর দুর্গ দখল করেন। এটাও ঠিক হবে। তাই উপরে সবগুলি সঠিক। এরপর আছে ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন। ব্যাখ্যা বিবৃতির 1 নম্বর প্রশ্ন বলছে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের অন্যতম কারণ ছিল অর্থনীতি। এটাও ঠিক। উভয় রাজ্যের লক্ষ্য ছিল তুঙ্গভদ্রা দোয়াব দখল করা। এটাও ঠিক। তাহলে এও দুটোই সঠিক। আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। ব্যাখ্যা বিবৃতি এবং কারণ প্রশ্নের মধ্যে এ ও আর দুটোই সঠিক। আর এর এই যে উভয় রাজ্যের লক্ষ্য ছিল তুঙ্গভদ্রা দখল করা, এটা ছিল কারণ। ঠিক আছে, আর বিবৃতির সঙ্গে এর সঠিক ব্যাখ্যা দিয়েছে। এরপর 2 নম্বর ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন কি বলছে, বিজয়নগরের সঙ্গ বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম দেব রায়, আর তিনি প্রথম রাজকীয় উপাধি গ্রহণ করেন। এই দুটোই ভুল এখানে, তাই দুটোই ভুল। এরপরে বিজয়নগরের সঙ্গে পর্তুগিজদের সম্পর্ক ভালো ছিল। এটা ঠিক হবে। পর্তুগিজের কাছ থেকে বিজয়নগর রাজারা উন্নত আরবীয় যুদ্ধ ঘোড়া ক্রয় করত। এটাও ঠিক হবে। তাই এ ও আর দুটোই সঠিক। আর এর সঠিক ব্যাখ্যা, ঘোড়া কিনতো বলেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তাই এটা দুটোই সঠিক হবে। তাহলে এটা কত হলো? 3 নম্বর প্রশ্ন। আর এটা 4 নম্বরের বলছে বিজয়নগর সাম্রাজ্যের সামন্ততান্ত্রিক প্রবণতা দেখা যায়। নায়করা সামরিক, প্রশাসনিক, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ছিল এবং দুর্বল রাজারা সবসময় বিদ্রোহ ঘোষণা করত। অর্থাৎ বি সঠিক, এ ও বি দুটোই সঠিক হবে। আর এর সঠিক ব্যাখ্যা হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কি করে করতে হয় জানো তো? যে কারণ দুটো, একটা বিবৃতি একটা কারণ থাকবে, দেখতে হবে যে দুটো
যে লেখা দিয়েছে বিবৃতি এবং কারণ সঠিক কিনা, প্রথমে দেখতে হবে দুটো সঠিক কিনা, তারপর দেখতে হবে দুটোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ যে বিবৃতি এ দিয়েছে তার সঙ্গে কি কারণের কোনো সম্পর্ক আছে, যদি সম্পর্ক থাকে সেটা কেমন, সঠিক ব্যাখ্যা দিচ্ছে না ভুল ব্যাখ্যা দিচ্ছে, সঠিক ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে। এই সামন্ততান্ত্রিক প্রবণতা দেখা যায় এই কারণে যে নায়করা সামরিক প্রশাসনিক অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ছিল, দুর্বল রাজারা সময় দুর্বল রাজার সময় বিদ্রোহ ঘোষণা করতো, যেমন সামন্ততন্ত্রে দেখা যায়। এরপরে 5 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বার্টন স্টাইনের মতে বিজয়নগর হলো একটি সেগমেন্টারি স্টেট। বিজয়নগর ছিল একটি সামন্ত রাষ্ট্র। ঐতিহাসিক বার্টনের মতে এটা ছিল একটা সেকেন্ডারি স্টেট, এটা ঠিক, অর্থাৎ এ ঠিক। বিজয়নগর হলো সামন্ত রাষ্ট্র, এর সঙ্গে এর ব্যাখ্যা ভুল। ঠিক আছে, আর ভুল। এটা গেল 5, এটা 6। বিজয়নগর শ্রেণীবৈষম্য একেবারেই ছিল না, এটা ভুল। একেবারে ছিল না এমন বলা যাবে না। পর্যটকের মধ্যে বিজয়নগরে জাতিভেদ ছিল, অবশ্যই ঠিক। তাহলে এটা হবে কি, এ ভুল কিন্তু আর ঠিক। বিজয়নগরে প্রাসাদ, দুর্গ, মন্দির নির্মাণে হিন্দু মুসলিম স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়, এটা ঠিক। বিজয়নগর ব্রাহ্মণী রাজ্যের সঙ্গে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ধর্ম, এটাও ঠিক, কিন্তু এর সঙ্গে এর কোনো মিল নাই। তাই এ এবং আর দুটোই ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে, তাহলে এটা কত প্রশ্ন, এটা 7 নম্বর প্রশ্ন, আর এটা 8 নম্বর প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে হাসান বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। তবে এটা ঠিক। আর মোহাম্মদ বিন তুগলক হাসানকে সুলতান নিযুক্ত করেন সদাহ আমিরদের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে, এটা ভুল হবে। তাই এ ঠিক, কিন্তু আর ভুল। বিবৃতি আধুনিক, তারপরের প্রশ্ন 9, আধুনিক ঐতিহাসিকদের মতে দক্ষিণ ভারতের শক্তিগুলি গোয়া দখলে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, এটা ঠিক। গোয়ার সামরিক গুরুত্ব ছিল অপরিসীম, এটাও ঠিক। তাই এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর ও এ সঠিক ব্যাখ্যাই হবে এটা। ঠিক আছে, তাই সি হবে উত্তর। এরপরে আর দুটো ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন আছে, এটা 10 নাম্বার। দক্ষিণ ভারতে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে হরিহর এবং বিপ্র বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এটা ঠিক, অবশ্যই ঠিক। মাধব বিদ্যারত্ন সায়নাচার্যের সহায়তায় হরিহর গুপ্ত বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বলে জানা যায়, এটাও ঠিক, কিন্তু এর সঙ্গে কোনো রকম মিল নাই। ঠিক আছে, তাই এটা কি হবে, বিবৃতি 2 হলে বিবৃতি 1-এর বিরোধী, এটা তো হবেই না। বিবৃতি 1 হলে 2 এর সঠিক কারণ, এটাও হবে না। বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, এটাও ভুল। অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে আলাদা হবে, কারোর সঙ্গে কারোর মিল নেই। বেশ, এটা কত গেল, 10। এটা 11 নম্বর প্রশ্ন। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা অনেকটাই ছিল দিল্লির সুলতানি শাসন ব্যবস্থার অনুরূপ, এটা হবে ঠিক। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিল সুলতান, এটাও ঠিক। দিল্লিতে যেমন ছিল বাহমনিতেও তাই ছিল, তাই এটা ক উত্তর হবে। বিবৃতি এবং কারণ আর দুটোই সঠিক, এবং আর কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। এরপরে বিজাপুর, এখানে ক স্তম্ভ দিয়েছে। বিজাপুর হবে আদিল শাহ, ঠিক আছে। গোলকোন্ডা হবে কুতুব শাহ, বিদর হবে বারিদ শাহ, আর বেরার হবে ইমদ শাহী বংশ। 1 নম্বর স্তম্ভ বিবৃতি, স্তম্ভর প্রশ্ন। 2 নম্বর, এরপরে দ্বিতীয় স্তম্ভ মেলানো প্রশ্নে কি বলছে, এই স্তম্ভতে আছে কিছু উপকূল এবং কিছু জায়গার নাম, আর সেটা কোন রাজ্যে আছে সেটা দেখাতে হবে। তাহলে উত্তর হবে কোন কোন উপকূল, হবে মহারাষ্ট্রে, ঠিক আছে, বরাঙ্গাল হবে তেলেঙ্গানাতে, উদয়গিরি হবে উড়িষ্যাতে, আর রায়চুর দোয়াব হবে কৃষ্ণ তুঙ্গভদ্রা মধ্যবর্তী অঞ্চলে। বেশ,
এরপরে 3 নম্বর স্তম্ভ মেলানো প্রশ্ন। কোতোয়াল বলতে অফিসারের নাম দেয়া আছে আর পরিচয় দেয়া আছে বিস্তম্ভে। তাহলে কোতোয়াল হবে পুলিশ বিভাগের প্রধান, সদরি জাহান হবে বিচার ও দাতব্য বিভাগের প্রধান, উজিরি কুল হবে প্রধানমন্ত্রী, আমিরি জুমলা হবে অর্থ বিভাগের প্রধান। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। সিকান্দার শাহ, এরপরে আছে স্তম্ভ বিস্তম্ভ। এখানে রাজার নাম দেওয়া আছে স্তম্ভে আর বিস্তম্ভে দেওয়া আছে যে প্রতিষ্ঠাতার নাম। সিকান্দার আদিল শাহ কি হবে, এটা কোনটা প্রতিষ্ঠা করেছিল? বিজাপুর। আহমদ নিজাম শাহ আহমেদনগরে প্রতিষ্ঠা করেন। মালিক আমর প্রতিষ্ঠা করেন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর আব্দুল হাসান কুতুব শাহ হবে গোলকোন্ডার সুলতান। তাহলে উত্তর হবে কি? সি। এটার উত্তর হবে এ। এটার উত্তর হবে এ। এটার উত্তর হবে এ। ঠিক আছে। বেশ, এরপরে কিছু মসজিদের নাম দেয়া আছে আর কারা প্রতিষ্ঠা করে তার নাম দেয়া আছে। তাহলে এটা হবে আদিনা মসজিদ হবে সিকান্দার শাহ, বড় সোনা মসজিদ হবে নসরত শাহ, ছোট সোনা মসজিদ হবে হোসেন শাহ এবং লোটন মসজিদ হবে ইউসুফ শাহ। তাহলে উত্তর হবে ডি। এরপরে কিছু বই স্তম্ভ আর বিস্তম্ভ। শ্রীকৃষ্ণ বিজয় কি হবে? মালাধর বসু রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? গুরু চণ্ডীদাস। চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। আর চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। তাহলে উত্তর হবে অপশন এ। পর্যটকের নাম দেওয়া আছে স্তম্ভ, বিস্তম্ভে দেওয়া আছে আগমন কাল। নিকোলা কন্টি এসেছিল 1422 সালে। ডোমিনগো পায়েজ এসেছিল 1522 খ্রিস্টাব্দে। বারবাসা এসেছিল 1516-তে। আব্দুর রাজ্জাক এসেছিল 1443-এ। তাহলে উত্তর হবে অপশন বি। এরপরে উপাধি আর স্তম্ভ আছে। শাসকের নাম পরমেশ্বর উপাধি নিয়েছিল দ্বিতীয় হরিহর। তারপরে অন্ধ্রভোজ কৃষ্ণদেব রায়, আলাউদ্দিন বাহমন শাহ, হাসান গাঙ্গু এবং শ্রী বিরূপাক্ষ প্রথম হরিহর। উত্তর হবে অপশন ডি। এরপরে স্তম্ভ সাহিত্য, বিস্তম্ভ রচয়িতা। মনুচরিতম হবে পেদ্দান, আমুক্ত মাল্যতা হবে কৃষ্ণদেব রায়, সঙ্গীতসার হবে মাধব বিদ্যারত্ন, আর মাদুরা বিজয়ম হবে গঙ্গা দেবী। ঠিক আছে, তবে এইটার উত্তর হবে কি? অপশন ডি। বেশ, আর একটু ভালো করে দাগিয়ে দিই। মনুচরিতম হবে পেদ্দান, আমুক্ত মাল্যদ হবে কৃষ্ণদেব রায়। সঙ্গীতসার হবে মাধব বিদ্যারণ্য আর মাদুরা বিজয়ম হবে গঙ্গা দেবী। 4-এর এ। বেশ, এরপরে কত নম্বর গেল স্তম্ভ? এটা একটাও নাম্বার দেওয়া হয়নি। 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর স্তম্ভ, 8 নম্বর, 9 নম্বর, এটা 10 নম্বর স্তম্ভ। তবে এখানে বৃহৎ আয়তন নৌকা কি হবে? হরিগল হবে। পেপার কুইন নামে পরিচিত ছিল কি? জোরসোপ্পা শহর। অন্ধ্র কবিতার পিতামহ হবে পেদ্দান, আর কোট্টাজ হবে বেগারশ্রম। এরপরে কিছু কি দেয়া আছে, এই যে এটা কি কেস বেসড প্রশ্ন, কেস বেসড কোশ্চেন।
কেস বেসড কোশ্চেন হবে এটা। কেস বেসড কোশ্চেন পড়তে হবে, তারপর উত্তর করতে হবে। করি, দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রা নদীর তীরে, আগে দাগিয়ে নেবে ইম্পর্টেন্ট লাইন পড়ার সময়। হরিহর বুক 1336 খ্রিস্টে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং 1672 খ্রিস্টাব্দে এই রাজ্যের সম্পূর্ণ পতন ঘটে। এই রাজ্যের পতনের পর 4টি রাজবংশ শাসন করে, একটা সঙ্গম, সালুক, তুলুক এবং আরবিটু বংশ। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, আর তুলুক বংশের রাজা কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা হিসাবে বলা হয়। এই বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন সদাশিব রায়, যার সময় 1565 খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধ হয়। এই যুদ্ধকে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বিজয়নগরের মৃত্যুঘণ্টা বলে অভিহিত করছেন। অর্থাৎ এই যে তোমাদের এরকম প্যারা তুলে দেবে ইংরেজির আনসিনের মতো, তোমাদের সেই প্যারাটা পড়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো আগে আন্ডারলাইন করে নেবে, তারপর উত্তরগুলো পড়বে। দেখো, বিজয়নগর তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। বিজয়নগরের এখানে শ্রেষ্ঠ রাজা ছিল কে, যে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়, তাই কি উত্তর হবে কৃষ্ণদেব রায়। বিজয়নগর চূড়ান্ত পতন ঘটে কবে, এই যে এখানে আমি দেখালাম 1500। বিজয়নগরের চূড়ান্ত পতন ঘটে এখানে, সরি এটা নয়, বিজয়নগরের পতন ঘটে এখানে 1672 খ্রিস্টাব্দে। উত্তর হবে এটা, এটা নয়। বেশ, আর একটা কেস বেসড দিয়েছে পড়ি, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করছি আমি, ঠিক আছে। দিল্লি সুলতানির বিরোধিতা করে এবং দক্ষিণের মুসলিম রাজ্যগুলির সঙ্গে দীর্ঘস্থায়ী ও অবিরাম যুদ্ধ করে হিন্দু রাজ্য বিজয়নগর 300 বেশি সময় ধরে দক্ষিণ ভারতে টিকে ছিল। বিজয়নগরের রাজারা দক্ষিণের প্রতিবেশী হিন্দু রাজ্য এবং উড়িষ্যার বিরুদ্ধে লাগাতার যুদ্ধ করেছিল। বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্বের কারণ হিসাবে আধুনিক ঐতিহাসিকরা রায়চুর দোয়াব গোয়ার উপর আধিপত্য বিস্তারের কথা বলেন। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, রায়চুর দোয়াব এবং গোয়ার উপর আধিপত্য বিস্তারের কথা বলেন। পারস্য, পর্তুগাল, ইটালি প্রভৃতি দেশ থেকে আগত পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্রে উদার ও সমন্বয়ী আদর্শের বিষয়টি জানা যায়। তাদের মতে যে কোনো ধর্ম জাতি মানুষের বিনা বাধায় বিজয়নগরে বসবাসে ধর্মচর্চা করতে পারতেন। তবে এখানে কি প্রশ্ন দিয়েছে, প্রথম, বিজয়নগর বাহমনি রাজ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের সম্পর্কে নিচে কোন বিকল্পটি সঠিক। এখানে ধর্মের কারণ ছিল না, হবে না, এটা হবে না। এই দুই রাজ্যের মধ্যে সংঘাতের অন্যতম কারণ হলো কি, অর্থনীতি, এটা ঠিক হবে, অপশন বি, অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি বলতে এই যে রায়চুর দোয়াব গোয়ার আধিপত্য, রায়চুর দোয়াবে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হতো, তাই তারা দখল করার চেষ্টা করতো। বিজয়নগরের ধর্মে কোন ধর্মের মানুষ, বিজয়নগরে কোন ধর্মের মানুষ বসবাস করতো, হিন্দু। এরপর আর একটা কেস বেস প্রশ্ন দিয়েছে, শেষ প্রশ্ন আজকের করি, শোনো। বাহমনি রাজ্যের সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের পরবর্তী, বিশেষ করে তার প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের অভিজাতদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করে। এ রাজ্যের প্রাদেশিক শাসকরা স্বাধীন রাজবংশের শাসন শুরু করেন। এগুলির মধ্যে শক্তিশালী রাজ্যগুলি হলো বিজাপুর, আহমেদনগর, গোলকুন্ডা। এদের তুলনায় বিদর ও বেরার ছিল দুর্বল। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই মুসলিম রাজ্যগুলি একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল এবং প্রতিবেশী বিজয়নগর, উড়িষ্যা, বরঙ্গল রাজ্য দখলে উদ্যোগ হয়েছিল। ভাগ্যের কি পরিহাস, সপ্তদশ শতকে এই রাজ্যগুলিকে মোগল সম্রাটরা দখল করে নেন। শাহজাহান দখল করেন আহমেদনগর, মনে রাখবে সালটা 1633। ঔরঙ্গজেব দখল করে বিজাপুর 1668 এবং গোলকোন্ডা দখল করে 1687 খ্রিস্টাব্দে। বাহমনি, এরপরে প্রথম প্রশ্ন দিয়েছে, বাহমনি সাম্রাজ্য ভেঙে সৃষ্ট রাজ্যের সংখ্যা কতগুলো ছিল। বাহমনি রাজ্য ভেঙে সাম্রাজ্যের সংখ্যা কতগুলো ছিল, হবে এই রাজ্যের সংখ্যা ছিল 5টি। ঠিক আছে, এরপরে লাস্ট প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য ভেঙে সৃষ্ট রাজ্যগুলির মধ্যে কোনটি সবশেষে পতন ঘটে। সবশেষে পতন ঘটে যেটা গোলকুন্ডা, গোলকুন্ডা সবশেষে পতন ঘটে। তবে দেখতে পেলে যে আজকে আমরা কতগুলো প্রশ্ন করলাম, প্রায় অনেকগুলো। তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের তোমাদের ইতিহাসের তোমাদের ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় আছে ক্লাস 12-এর, টোটালটাই আমি কিন্তু পড়িয়ে দিলাম।
ঠিক আছে, টোটাল যে অধ্যায় আছে তৃতীয় অধ্যায়, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ করিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটা বারবার দেখে এই প্রশ্নগুলো মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, এর পরের দিন আমি পরের ক্লাসে কি করাবো, এর পরের ক্লাসে আমরা করব যে চতুর্থ অধ্যায় যেটা আছে, আর দুটো অধ্যায় করলে আমাদের প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবে, এবং তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে কটা কটা করে আমরা মক টেস্ট দেব, পুরো সাবজেক্ট, পুরো যে সিলেবাস আছে সেই অনুসারে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকেও জানিও। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।